স্যার আসসালামু আলাইকুম। স্যার। স্যার শুরু করে দেন স্যার। সালাম আলাইকুম স্যার। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন as আমাদের বিগত ক্লাসগুলোতে দেখা যাচ্ছে অ্যাটেন্ডেন্স গুলো একদম জেনারেল হয়ে যাচ্ছে। কারণ যারা সিআর আছে ওরা একটু করে না, আগে থেকে একটু অ্যাবসেন্টটা দিয়ে রাখে না। তা আমাদের ক্লাসের পরে অ্যাটেন্ডেন্স শিটে অ্যাবসেন্টটা দিয়ে রাখবে। ঠিক আছে, তোমরা যেটা স্ন্যাপশট নিবে ওখান থেকে দেখে দেখে অ্যাটেন্ডেন্স শিটে যারা আসবে না তাদেরকে অ্যাবসেন্ট দিয়ে রাখবে আর কি, যাতে জেনারেল হয়ে না যায়। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করতেছি। আর কেউ লাগবে রেকর্ডিং এর অ্যাপ্রুভাল? কেউ লাগবে? আর স্যার সামিন করতেছে, হয়েছে স্যার, সামিন করতেছে নাকি কি করতেছে? করো, দুই একজন করো, সমস্যা নেই। কারো লাগলে দুজন বলো। দুজন করো অন্তত, দুজন করো। দুইজন? আচ্ছা স্যার আমাকে দেন। হ্যাঁ, পাঠাও। রেকর্ডিং এর এটা করি, নতুন অপশনটা আছে ওটাই। আদনান কই? আমি করতেছি স্যার, রিকোয়েস্ট পাঠাইছি ঠিক স্যার। ঠিক আছে ঠিক আছে। এখন চালু করিও না, রেকর্ডিং এখন চালু করিও না। ঠিক আছে, রেকর্ডিং চালু করো। আচ্ছা আচ্ছা, এখন আমি আজকের লেকচারটা শুরু করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে গত সপ্তাহে আমি চ্যাপ্টার 5 ফান্ডামেন্টালস অফ প্রবাবিলিটি পড়াইছিলাম, কেমন? আচ্ছা, এখানে আমি এক্সপেরিমেন্ট পড়াইছিলাম, আউটকাম পড়াইছিলাম, র্যান্ডম এক্সপেরিমেন্ট পড়াইছিলাম, স্যাম্পল স্পেস পড়াইছি, ইভেন্ট, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, কন্ডিশনাল প্রবাবিলিটি, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ডিপেন্ডেন্ট ইভেন্ট। এই টপিকস গুলো আমি গত সপ্তাহে পড়াইছি। এখন এখান থেকে আমাদের পরীক্ষার ডেফিনেশন আসতে পারে অথবা পার্থক্য আকার আসতে পারে। যেমন পার্থক্য গুলো কিরকম, আমি বলতে পারি যে এক্সপেরিমেন্টের সাথে র্যান্ডম এক্সপেরিমেন্টের একটা ডিফারেন্স দেখাও, অথবা তোমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ নন মিউচুয়ালি এক্সক্লুসিভ এর সাথে একটা ডিফারেন্স দেখাও, অথবা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট এবং ডিপেন্ডেন্ট ইভেন্টের মধ্যে একটা পার্থক্য তৈরি করো। তো এইভাবে পার্থক্য আকার আসতে পারে, ডেফিনেশন আকারও আসতে পারে। আচ্ছা, এরপরে যেটা প্রশ্ন পড়েছিলাম, এই প্রশ্নটা আমরা এভাবে লিখতে পারি: হোয়াট আর দ্য ডিফারেন্ট অ্যাপ্রোচেস অফ ডিফাইনিং প্রবাবিলিটি। পরীক্ষায় যদি এভাবে প্রশ্নটা আসে, হোয়াট আর দ্য ডিফারেন্ট অ্যাপ্রোচেস অফ ডিফাইনিং প্রবাবিলিটি, তাহলে এটার আনসার হবে এই সাইডটা: ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, এম্পিরিক্যাল, সাবজেক্টিভ এবং জিওমেট্রিক। এখান থেকে আমি এক্সামের জন্য ক্লাসিক্যাল এবং জিওমেট্রিকটা পড়াইছিলাম।
কেমন? এগুলো হচ্ছে আমাদের আগের লেকচারটা আমি একটু রিভিউ করতেছি। তো ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডেফিনেশনটা এখানে একটু বড় আছে, এটা আমি ইজি করে দিছিলাম। এরপরে জিওমেট্রিক প্রবাবিলিটি ডেফিনেশন, এটা ইজি, এটা খুব বেশি কঠিন না, এটা এখান থেকে শিখতে হবে। তারপর বলছিলাম এডিটিভ ল অফ প্রবাবিলিটি এবং মাল্টিপ্লিকেটিভ ল অফ প্রবাবিলিটি, সম্ভাবনার যোগসূত্র এবং সম্ভাবনার গুণসূত্র। তাহলে সম্ভাবনার যোগসূত্রটা আমি একটু বলি। সম্ভাবনার যোগসূত্র হচ্ছে দুটি ঘটনার ক্ষেত্রে, ইফ এ এন্ড, এটা দুইটা ঘটনার ক্ষেত্রে হয়, তিনটা ঘটনার ক্ষেত্রে হয়, চারটার ক্ষেত্রে হয়, এন সংখ্যকের ক্ষেত্রে হয়। কিন্তু আমরা পরীক্ষার জন্য 2 এবং 3 শিখবো। এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসবে এইভাবে, স্টেট, পরীক্ষা এইভাবে আসবে, স্টেট এডিটিভ ল, স্টেট এডিটিভ ল এন্ড মাল্টিপ্লিকেটিভ ল। আমাদের এই প্রশ্নটা পরীক্ষায় আসবে, স্টেট এডিটিভ ল এন্ড মাল্টিপ্লিকেটিভ ল, এই আকার আসতে পারে। তাহলে এডিটিভ লটা দুইটার ক্ষেত্রে হবে, আবার তিনটার ক্ষেত্রেও হবে। তাহলে ফর টু ইভেন্টস probability of A union B equal to probability of A plus probability of B minus probability of AB, এগুলো আগে বলছিলাম। তাহলে আমাদের এখানে যখন নট মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে তখন ফি অফ এ বি থাকবে। ফি অফ এ বি বলা যে কথা, ফি অফ এ ইন্টারসেকশন বি বলা সেম কথা। আবার যখন মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে, অর্থাৎ নটটা থাকবে না, তখন এই ফি অফ এ বির মান 0 হবে। আমি আগেই বলছিলাম মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে কমন টার্ম 0, অর্থাৎ ইন্টারেকশন টার্ম এ এবং বি এর মধ্যে যে একটা ইন্টারেকশন, সেটার মান 0 হবে। সিমিলারলি তিনটা ঘটনার ক্ষেত্রে আমরা দেখি ফি অফ এ প্লাস ফি অফ বি প্লাস ফি অফ সি মাইনাস ফি অফ এ বি এ সি বি সি প্লাস ফি অফ এ বি সি। এগুলো আমরা হায়ার ম্যাথে পড়ছিলাম 9, 10 এ। ঠিক আছে? তাহলে আমরা যখন এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ এর জন্য অ্যাপ্লাই করব, তখন এখান থেকে কমন টার্ম সবগুলো 0 হবে, শুধুমাত্র এই তিনটা টার্ম থাকবে। দেখো, ফর মিউচুয়ালি এক্সক্লুসিভ পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি। তাহলে আমাদের এডিটিভ লটা এখানে শেষ হলো। অর্থাৎ দুইটা ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র একবার মিউচুয়ালি এক্সক্লুসিভ এর জন্য হবে, একবার নট মিউচুয়ালি অথবা নন মিউচুয়ালির জন্য হবে। আবার তিনটা ঘটনার ক্ষেত্রেও সেম কাহিনী, এখানে মিউচুয়ালি এক্সক্লুসিভ এর জন্য কমন টার্ম গুলো 0 হবে। আচ্ছা, আমরা কি সবাই এই জিনিসটা উপলব্ধি করতে পারছি? জি স্যার, হ্যাঁ। পারছি। আচ্ছা, এরপরে আমাদের আসবে মাল্টিপ্লিকেটিভ ল অফ প্রবাবিলিটি। মাল্টিপ্লিকেটিভ লটা অনেকটা কন্ডিশনাল প্রবাবিলিটির মতো। দেখো, আমরা জানি যে কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলাটা, আচ্ছা আমরা এখান থেকে না শিখে অন্য জায়গা থেকে একটু দিই। কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা এখান থেকে শিখছিলাম। দেখো, কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলাটা ছিল এরকম, probability of A conditional B equal to probability of AB divided by probability of B। তা আমরা যদি এটা ক্রস মাল্টিপ্লিকেশন করি, এটা এখানে বসাই দিই, আমরা যদি এই জায়গায় বসাই দিই, তাহলে কি হবে, probability of A probability of B into probability of A conditional B। তাহলে আমরা যদি এটা এই জায়গায় বসাই দিই, তাহলে আমরা ফি অফ এ বি সমান কি পাচ্ছি, ফি অফ এ বি সমান পাচ্ছি, এখানে আমি ফি অফ এ বি সমান লিখি। তাহলে এটা আমরা বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, পি অফ এ বি সমান এই দুটাকে আমি গুণ করে দিলাম, গুণ করে আমি এটা পাইছি। আবার দেখো সেম কাহিনী নিচেরটা, এটাকে যদি আমি ফি এ বি বলি, আমি যদি এটা এখানে মাল্টিপ্লাই করি, সমান কি পাচ্ছি, আমি পাচ্ছি পি অফ এ ইন্টু, বলো সবাই বলো, পি অফ এ পি ইন্টু অফ পি অফ বি, বি কন্ডিশনাল এ, পি অফ বি কন্ডিশনাল কি এ। এ। তাহলে এই যে দুইটা ফর্মুলা, এই দুইটা ফর্মুলাকে আমরা বলবো মাল্টিপ্লিকেটিভ ল। কি বলবো? মাল্টিপ্লিকেটিভ মাল্টিপ্লিকেটিভ ল। ল। দেখো, এটা আমরা কন্ডিশনাল প্রবাবিলিটিতে মাল্টিপ্লাই করে পাইছি, এটা এই জন্য এটার নাম মাল্টিপ্লিকেটিভ ল। তাহলে আমি যে সূত্রগুলো লিখছি এগুলোর সাথে এটার মিল আছে কিনা দেখো তো, মাল্টিপ্লিকেটিভ ল যেটা দেখাইছি, আচ্ছা এগুলোর সাথে এটা মিল আছে কিনা দেখো তো, আমি যেটা লিখছি জি দেখো স্যার, মিল মিল আছে আছে। কিনা, লাস্টের অংশে মিল আছে। কেমন? তাহলে এটাও আমাদের শিখা হয়ে গেছে। তাহলে একটা হচ্ছে এডিটিভ ল আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ল। দেখো, আমি যে কাজটা করছি সেই কাজটা এখানে হুবহু সেম করছি। এগুলো কোনো প্রমাণ দরকার নাই, জাস্ট একটু সূত্রটা মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা, এখন আমরা দেখব, এটাও প্রমাণ লাগবে না, শুধু এই অংশটা মনে রাখবে। মনে রাখবে প্রবাবিলিটির মান 0 থেকে 1 এর মধ্যে অবস্থান করে। এখানে 0 মানে হচ্ছে অসম্ভব ঘটনা, 1 মানে হচ্ছে নিশ্চিত ঘটনা। 0 মিনস ইম্পসিবল ইভেন্ট, আর প্রবাবিলিটির মান কখনো নেগেটিভ হবে না, এটা মাথায় রাখলে হবে। ঠিক আছে? এখন আমরা শিখবো স্টেট বেস থিওরাম। এটা এটা তোমাদের অনেকগুলো সেকশনকে আমি করাইছি, এখানে আবার একটু দেখাচ্ছি।
তাহলে স্টেটমেন্ট অফ বেস থিওরাম কি জিনিস একটু দেখাই। স্টেটমেন্ট অফ বেস থিওরাম বোঝার জন্য প্রথমে আমরা একটা ডায়াগ্রাম আঁকছি। এই ডায়াগ্রামের এই অংশটা দেখো, এই অংশটা একটু ভিতরের দিকে থাকবে। আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম? স্টেটমেন্ট অফ বেস থিওরাম বোঝার জন্য প্রথমে একটা ডায়াগ্রাম আঁকলাম। এই ডায়াগ্রামটাকে আমি n সংখ্যক পার্টিশনে ভাগ করছি। আচ্ছা, প্রথমত বলি এই ডায়াগ্রামটার টোটাল নাম হচ্ছে এস মানে স্যাম্পল স্পেস। তোমরা ছোটকালে ইউনিভার্সাল সেট যেরকম দিতে আর কি, টোটাল ডায়াগ্রামটাকে আমরা ইউনিভার্সাল সেট দিতাম, এটাই। তাহলে আমরা এটাকে এস মানে স্যাম্পল স্পেস নাম দিব। এই স্যাম্পল স্পেসের মধ্যে বি1, বি2 এবং বিএন হচ্ছে n সংখ্যক ইভেন্ট। এই ঘটনাগুলোকে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ বলবো, এক্সাস্টিভটা বলার দরকার নাই। এই n সংখ্যক ঘটনা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট ইন এ র্যান্ডম এক্সপেরিমেন্ট, একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের মধ্যে। তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হচ্ছে একটা ঘটনার সাথে একটা মিল নাই। যেমন বি1 আলাদা, বি2 আলাদা, বিএন আলাদা, বি1 এর সাথে বি2 মিল নাই, বি2 এর সাথে বিএন মিল নাই। এগুলো প্রত্যেকটা পার্টিশন। ধরো এটা টোটাল একটা তোমাদের সম্পত্তি, তোমরা n সংখ্যক বাই এই সম্পত্তিগুলোকে ভাগ করছো। এখন তোমাদের এক ভাইয়ের সম্পত্তির সাথে আরেক ভাইয়ের সম্পত্তির দলিলে মিলবে না, প্রত্যেকের আলাদা আলাদা দলিল, এটা ধরে নাও এটা। আর এখানে ডি হচ্ছে একটা কমন ইভেন্ট। ডি কি ইভেন্ট? কমন ইভেন্ট। ধরো তোমার ফ্যামিলিতে ইয়া নাই, আব্বা নাই, মা আছে। এখন ডি অনেকটা তোমার মায়ের মতো, কারণ মার হচ্ছে সব ক্ষেত্রে মার ভাগ থাকবে। কেমন? ডি অনেকটা এরকমই ইভেন্ট। তাহলে ডি বি দ্য ইভেন্ট ইন এস। ডি বি দ্য ইভেন্ট ইন কি? এস। বলতো ডি কি ইভেন্ট? ইভেন্ট ইন কি? এস। ডি হচ্ছে স্যাম্পল স্পেসের মধ্যে যে কোনো একটা ঘটনা। কেমন? যদি এরকম হয় তাহলে আমরা সেক্ষেত্রে বেস থিওরাম কি বলে দেখি। তোমরা একটু লিখবা, let b1 b2 bn be mutually exclusive event and d be the event in s। ঠিক আছে, এখানে ডটটা হবে না। দেন দ্য বেস থিওরাম স্টেটেড বলে এই অংশটা লিখবে। তোমাদের প্রথমত একটু আমি বলে রাখি, এই জিনিসটা খুব বেশি কঠিন কিছু না। ঠিক আছে, দেখো এখানে প্রবাবিলিটি অফ bi given d, এখানে i কেন? কারণ এখানে 1 2 ডট ডট n পর্যন্ত, এই জন্য এটা i। আর ডি, ডি একটা ইভেন্ট এস এর মধ্যে। তাহলে এই সূত্রটা থেকে যদি আমরা বুঝতে যাই, প্রথমে প্রবাবিলিটি অফ বিআই লিখবো, প্রবাবিলিটি অফ ডি গিভেন বিআই লিখবো। এরপরে এটা আর এটা সেম, দেখো উপরে আর নিচে সেম, শুধু পার্থক্য হচ্ছে সামেশনের। নিচে একটা সামেশন দিব, কারণ সামেশন মানে টোটাল ইভেন্ট। আমাদের ক্লাসিক্যাল প্রবাবিলিটির সংজ্ঞা হচ্ছে নিচে মোট ঘটনা, উপরে হচ্ছে ফেভারেবল ঘটনা। ঠিক আছে, তাহলে বেস থিওরামটা ক্লাসিক্যাল প্রবাবিলিটি মেনে চলে, এই কারণেই। তাহলে এই জিনিসটা কি বুঝতে খুব কঠিন মনে হচ্ছে? বেইজের উপপাদ্যটা, এই অংশটা? আচ্ছা, তোমরা একটু সবাই মিলে এই অংশটা একবার শিখো, এখন একবার লিখো। এটা দেখতে একদম ইজি, দেখো শুধু এই অংশটা মনে রাখলে হবে। তাহলে আমরা বিআই লিখবো, ডি গিভেন বিআই লিখবো। আচ্ছা, এখানে সামেশন i = 1 to n, এই যে রেঞ্জটা দিয়ে আছে এটা হচ্ছে উপরের জন্য, উপরে যেটা আছে তার জন্য। আচ্ছা, সবাই এটা একটু লিখো, একবার লিখো সবাই। স্যার এক্সামে কি ফিগারটা ড্র করতে হবে? বুঝি নাই। তো ফিগারটা কি ড্র করতে হবে, এই যে পাশে যেটা? ফিগার না আঁকলেও চলবে, পরীক্ষায় না আঁকলেও চলবে, ফিগার আমরা বুঝতে পারলে দেয়া লাগে আর কি, সমস্যা নেই। ওটা শুধু স্টেটমেন্ট চাইবে, তোমাদেরকে বলবো যে স্টেট বেস থিওরাম, ফিগার লাগবে না, যদি দাও সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা এটা শিখলাম, এখন লিখলাম। কেমন? আচ্ছা, এরপরে আমি এই রিলেটেড একটা ম্যাথ এখানে দিছি, তোমরা এটা দেখলে বুঝবা। আমি অনেকগুলো সেকশনকে এটা করাই ফেলছি অলরেডি। আমি এখানে বলছি একটা ফ্যাক্টরিতে 3টা মেশিন আছে, তাহলে মেশিন এ বি সি। আচ্ছা, তাহলে মেশিন এ কে আমি এখন নতুন করে বি1 নাম দিলাম, যেহেতু আমার সূত্র বি আই লেখা আছে। এবং মেশিন বি কে আমরা বি2 নাম দিলাম, মেশিন বি3 কে আমরা সি কে আমরা বি3 নাম দিলাম। তাহলে মেশিন এ 25% উৎপাদন করে, 25% মানে 0.25। মেশিন বি 32, বি2 35% উৎপাদন করে, আর মেশিন বি3 40% উৎপাদন করে। এখন মেশিন বি1 অর্থাৎ মেশিন এ যা উৎপাদন করে তার মধ্যে 5% খারাপ, আর বি2 যা উৎপাদন করে তার মধ্যে 4% খারাপ, আর বি3 যা উৎপাদন করে তার মধ্যে 2% খারাপ। আর ডি কে আমরা দিছি ডিফেক্টিভ আইটেম। ডিফেক্টিভ আইটেম হচ্ছে সকল মেশিন থেকে পাওয়া যাবে। আচ্ছা, এখানে আমি আবারও বলতেছি ম্যাথটা। ধরো একটা ফ্যাক্টরিতে 3টা মেশিন আছে, এখন 3টা মেশিনের মধ্যে এ বি সি বিভিন্ন পার্সেন্টেজে দ্রব্য উৎপাদন করে।
এবং তাদের প্রত্যেকের ডিফেক্টিভ মানে খারাপ আইটেম আসার সম্ভাবনা 5%, 4% এবং 2%। এবং যে সমস্ত দ্রব্যগুলো উৎপাদন হয় সবগুলো আমি একসাথে রাখলাম, একটা লটে রাখলাম। এখন একটা দ্রব্য যখন আমি তুললাম, র্যান্ডমলি একটা দ্রব্য আমি সিলেক্ট করলাম, সেই দ্রব্যটা ডিফেক্টিভ মানে খারাপ করে করা হয়, ফাউন্ড টু বি ডিফেক্টিভ। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে খারাপ দ্রব্যটা ডিফেক্টিভ আইটেমটা মেশিন এ থেকে আসার প্রবাবিলিটি বের করো, এবং মেশিন সি থেকে আসার প্রবাবিলিটি বের করো, অথবা এভাবে বলতে পারে মেশিন বি থেকে আসার প্রবাবিলিটি বের করো, যে কোনো একটা দিতে পারে। তাহলে আমরা এটা এখানে আইডেন্টিফাই করলাম। দেখো, প্রবাবিলিটি অফ B1 মানে মেশিন এ থেকে আসার প্রবাবিলিটি 25%, এটা 35%, এটা 40%। আর ডি গিভেন B1 মানে ডিফেক্টিভ আইটেম মেশিন এ থেকে আসার প্রবাবিলিটি 5%, ডিফেক্টিভ আইটেম মেশিন B2 থেকে আসার প্রবাবিলিটি 4%, ডিফেক্টিভ আইটেম মেশিন B3 থেকে আসার প্রবাবিলিটি 2%। আচ্ছা, এখন আমার এখানে চাইছে যে ডিফেক্টিভ আইটেমটা আছে সেটা মেশিন এ থেকে আসার প্রবাবিলিটি বের করো অথবা সি থেকে আসার প্রবাবিলিটি বের করো। তাহলে দেখো, আমরা নাম দিছি, এটা হচ্ছে বেস থিওরাম। এটা কি তোমরা বুঝতেছো? এই থিওরামটা কি বুঝতেছো? জি স্যার, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? তাহলে এখানে এন এর মান 3 কেন? এন এর মান 3 দিব আমি, কারণ আমার 3টা মেশিন। তাহলে এটাকে ব্যাংকে আমি দেখো প্রথমে আই এর মান 1 দিয়ে এটা লিখছি, সামেশনের জন্য প্লাস দিছি। আবার আই এর মান 2 দিয়ে এটা লিখছি, সামেশনের জন্য আবার প্লাস দিব। আবার আই এর মান 3 দিয়ে এটা লিখছি। আচ্ছা, এখন আমাকে বলতেছে পি অফ B1 ডি বের করো। B1 মানে হচ্ছে ডিফেক্টিভ আইটেম মেশিন এ থেকে আসার প্রবাবিলিটি। দেখো, ডিফেক্টিভ আইটেম মেশিন এ থেকে আসার প্রবাবিলিটি। অর্থাৎ তোমার যদি এখানে B1 থাকে, তুমি B1 এর অংশটা উপরে লিখবা, জাস্ট এইটুকু, আর কোনো কাজ নাই। আমার কথা বুঝতেছো? নিচে কখনো পরিবর্তন হবে না, নিচে অলওয়েজ সেম থাকবে। বোঝা যায়? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, এখন যদি আমি এটা B3 দিই মানে এটা বের করি, তখন এখানে এই অংশটা উপরে লিখবো। তাহলে B3 এটার নাম উপরে কি লিখবো। দিব? B3 দিব। ঠিক আছে, তার মানগুলো বসাই দিব। তাহলে জি স্যার। আমাদের অনেকে B3 এখানে 0.23 পাইছিল, অর্থাৎ B1 ডি 0.36 পাইছে, আর B3 পাইছে 0.23। এখন কথা হচ্ছে, যেহেতু আমরা দুইটা পেয়ে গেছি, বাকিটা হচ্ছে, মনে করো যদি আমাকে এখানে বলো যে B2 বের করো, তাহলে B2 টোটাল আর থেকে মাইনাস দিলে হয়ে যাবে। হ্যাঁ, টোটাল থেকে মাইনাস করলে হয়ে যাবে। আমাদের টোটাল হচ্ছে 100%, 100% মানে 1 থেকে এই দুটার যোগফল, এটা প্লাস এটা, এই দুটার যোগফলটা বিয়োগ করলে হয়ে যাবে, কেমন? 0.4 সামথিং স্যার আসছিল। 0.4 যা আসে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে কি আচ্ছা আমরা এই স্যার, ম্যাথটা কি বুঝলাম? হ্যাঁ, বলো। স্যার DB1 আর B1D এই দুইটার পার্থক্য কি মিনিং এ? আচ্ছা, মিনিং এ আমি একটু বোঝাই তোমাকে। আচ্ছা, মিনিং এ পার্থক্য হচ্ছে, দেখো আমি ম্যাথের দিকে গেলে বুঝতে পারবো। আমি কিন্তু এটা লিখতেছি 5%, 4%, 2% লিখতেছি। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, তোমাকে যদি এটা পার্থক্য বুঝতে হয় তাহলে কন্ডিশনের পরের কথাটা বুঝতে হবে। এই কন্ডিশনের পরে কি আছে বলতো? ডি না? জি হ্যালো? স্যার, ডি আছে। কন্ডিশনের পরে যেটা থাকে সেটা আগে ঘটে গেছে। আমার কি বলছি বলো? কন্ডিশনের পরে, বলো, কন্ডিশনের পরে যেটা আছে সেটা আগে ঘটে গেছে। ঠিক আছে? তাহলে এখানে প্রবাবিলিটি অফ B1 গিভেন ডি অর্থ হচ্ছে ডিফেক্টিভ আইটেমটা আসছে, সেটা যে মেশিন থেকে আসছে তার প্রবাবিলিটি বের করো। আমার কথা বুঝতেছো? জি স্যার। দেখো, ডিফেক্টিভ মানে খারাপ দ্রব্যটা আমি আগে পেয়ে গেছি, এখন সেটা যে মেশিন থেকে আসছে মানে B1 মেশিন থেকে আসছে তার প্রবাবিলিটি বের করো। এটা হচ্ছে ডিফেক্টিভ আইটেম B1 মেশিন থেকে আসার প্রবাবিলিটি। আচ্ছা, এখন এখানে দিয়ে আছে 5%, 4%, 2%। এখন আমি বের করতেছি কিন্তু ডিফেক্টিভ আইটেমের প্রবাবিলিটি। যার প্রবাবিলিটি দেওয়া থাকবে সে আগে থাকবে। ধরো ওর প্রবাবিলিটি বের করবো, এর প্রবাবিলিটি বের করবো। তাহলে একে আমি নাম দিছি কিন্তু B1। এই B1 এর প্রবাবিলিটি বের করবো কার সাপেক্ষে? যেটা ঘটে গেছে তার সাপেক্ষে। তো ঘটে গেছে মানে ডিফেক্টিভ আইটেম ঘটে গেছে তার সাপেক্ষে। এটাই মানে হচ্ছে এটা, মানে ডিফেক্টিভ আইটেম ঘটে গেছে তার সাপেক্ষে আমি এটা B1 থেকে মেশিন থেকে আসার প্রবাবিলিটি বের করবো। আচ্ছা, আর এটার অর্থ হচ্ছে ডিফেক্টিভ আইটেম। তাহলে এটা কেন দিছি দেখো, PD মানে হচ্ছে ডিফেক্টিভ আইটেম। তাহলে ডিফেক্টিভ আইটেম কোন মেশিন থেকে আসছে? B1 মানে এ মেশিন থেকে আসছে, এ মানে B1 আর কি। আমার কথা বুঝতেছো? জি আর স্যার। এটা মানে হচ্ছে ডিফেক্টিভ আইটেমটা B2 মেশিন থেকে আসছে, এটা মানে এটা। আমার কথা বুঝতো? যেটার কাজ সেটা আগে থাকবে,
যার প্রবাবিলিটি বের করতে দেয়া থাকবে অথবা বের করব সেটা আগে থাকবে, যেটা ঘটে গেছে সেটা পরে থাকবে। কন্ডিশনের কাজ হচ্ছে এটা। যেমন এখানে ডিফে 542 এটা কার থেকে আসছে? নিশ্চয়ই মেশিন থেকে আগে ঘটছে। মেশিন থেকে না হলে ডিফেক্টিভ আইটেম কেমনে পাচ্ছি? এই জন্য ডিটা মেশিনটা পরে লিখছি। আর এখানে হচ্ছে ডিফেক্টিভ আইটেমটা আগে ঘটে গেছে, এখন মেশিন থেকে আসার প্রবাবিলিটি বের করবো, কারণ তো আমি জানি না এটা কত পার্সেন্ট। এখন তোমাদের ক্লিয়ার কিনা বলো। জি স্যার। হ্যালো, নাকি একটু এলোমেলো লাগতেছে? না স্যার, এখন বুঝছে। যদি এলোমেলো লাগে তাহলে মনে করবে যে ডিফেক্টিভ আইটেম দেওয়া থাকলে ডি আগে থাকবে, আর যার প্রবাবিলিটি বের করবা সে আগে থাকবে। যেমন এখানে আমি এর প্রবাবিলিটি বের করব, আবার সি এর প্রবাবিলিটি বের করবো, সে আগে থাকবে। আচ্ছা, তাহলে আমরা এই চ্যাপ্টারে এই অংশগুলো পড়বো আর কি, ঠিক আছে? এই চ্যাপ্টার 6টা তোমাদের সবার জন্য শেষ। এটা গত ক্লাসে অনেকগুলো, গত সপ্তাহে কিন্তু আমি মোটামুটি 2টা সেকশন ছাড়া বাকি সবগুলো সেকশনকে এই ম্যাথটা করাইছি। আর জি সেকশনকে বলছি তোমাদের আগামী যেদিন ক্লাস থাকবে তোমাদের ওই দিনই এটা এক্সাম হবে, ক্লাস টেস্ট হবে শুধু এই ম্যাথটার উপর, স্টেট বেস থিওরাম আবার এই ম্যাথটার উপর আর শুধু জি সেকশনের, ক্যাপিটাল জি সেকশনের। আচ্ছা, এখন আমরা সবাই একটু চ্যাপ্টার 6টা লিখি সবাই। চ্যাপ্টার 6 এর নাম হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল এন্ড ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। চ্যাপ্টার 5 যাদেরকে পড়াই নাই, চ্যাপ্টার 4টা যাদেরকে পড়াই নাই সেটা পরে পড়াবো। সবাই লেখো র্যান্ডম ভেরিয়েবল এন্ড ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। সবাই একটু লিখেন র্যান্ডম ভেরিয়েবল এন্ড ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। আচ্ছা, তোমরা এই চ্যাপ্টারের প্রথম প্রশ্নটা লিখো, হোয়াট ইজ, এটা একটা বেশি বড় চ্যাপ্টার না, ছোট্ট চ্যাপ্টার, ভালো করে পড়লে হয়ে যাবে। লেখো হোয়াট ইজ র্যান্ডম ভেরিয়েবল, লেখো হোয়াট ইজ র্যান্ডম ভেরিয়েবল, হোয়াট ইজ র্যান্ডম ভেরিয়েবল। সবাই লিখছো? হ্যালো, হ্যালো। দেখছি স্যার। আচ্ছা আচ্ছা, শোনো, আমি র্যান্ডম ভেরিয়েবল ডেফিনেশনটা করার আগে এখানে তোমার অনেক কিছু আছে মনে হচ্ছে, বিষয়টা কিন্তু ইজি, এখন ইজি হয়ে যাবে, এটা আরো ইজি বেশি হবে। আমি বোঝানোর আগে তুমি এটা পুরোটা একবার রিডিং করো, এখানে আমি কি বোঝাইতে চাইছি একটু রিডিংটা পড়ো। আমি বোঝানোর আগে তুমি একবার নিজে রিডিং করো, এখানে আমি কি বোঝাইতে চাইছি, হোয়াট ইজ র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, সবার বোঝা শেষ, পড়া শেষ নাকি একবার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমি আমি কি বলতেছি একটু শুনো। আমরা চ্যাপ্টার 1 এর ভেরিয়েবল পড়ছি, আর এটার নাম হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। চ্যাপ্টার 1 এ যে সমস্ত ভেরিয়েবল গুলো পড়ছি সেগুলো একটা নাম, এজ, ওয়েট, হাইট, ইনকাম, জিপিএ, এভাবে নাম দিছি। কিন্তু এখনকার যে ভেরিয়েবল গুলো সেগুলো একটা নাম্বার আকারে আসবে, সংখ্যা আকারে আসবে। আগের ভেরিয়েবলটার সাথে কোনো এক্সপেরিমেন্ট জড়িত ছিল না, কোনো প্রবাবিলিটি জড়িত ছিল না। কিন্তু র্যান্ডম ভেরিয়েবল মানে তার সাথে একটা প্রবাবিলিটি থাকবে, আসার প্রবাবিলিটি থাকবে, একটা ইভেন্ট থাকবে, একটা চান্স থাকবে, একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট থাকবে। তাহলে ভেরিয়েবল মানে সিম্পলি ভেরিয়েবল, আর র্যান্ডম ভেরিয়েবল মানে তার সাথে একটা প্রতিটা আসার একটা প্রবাবিলিটি থাকবে। তাহলে আগের ভেরিয়েবলটা একটা নাম, এজ, ওয়েট, হাইট, ইনকাম, এরকম। আচ্ছা, তাহলে আমি প্রথমত বলি, দেখো আমরা যখন একটা কয়েনকে টস করি, আমরা কি পাই? হেড এবং টেইল পাই।
একবার টস করলে। তাহলে এখানে এস মানে স্যাম্পল স্পেস, এটাকে আমরা এভাবে লিখি, আমি আগেই দেখাইছিলাম। আমরা যখন একটা কয়েনকে দুইবার টস করি, আমরা হেড 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 টেল টেল হেড টেল টেল পাই। এর মানে হচ্ছে ফার্স্ট টসে হেড পাবো, সেকেন্ড টসে হেড পাবো, আবার ফার্স্ট টসে হেড, সেকেন্ড টসে টেল, এরকম আর কি। আচ্ছা, এখন এখানকার যে হেড গুলো, একটা কয়েনকে যেসব, আমরা যখন একটা কয়েনকে দুইবার টস করলাম, এটার নাম হয়ে গেছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। একবার করলো র্যান্ডম এক্সপেরিমেন্ট, দুইবার করলো র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে যেগুলো আউটকাম গুলো পাবো সেগুলো আমি এভাবে তালিকা আকারে লিখলাম। আচ্ছা, এগুলো আবার নিচে এইভাবে লিখে দিছি, এগুলো প্রত্যেকটাকে স্যাম্পল পয়েন্ট বলে। তাহলে এইচএস এসটি টিএসটিটি, এখানে কিন্তু 4টা স্যাম্পল পয়েন্ট। আচ্ছা, এখানকার হেড গুলোকে আমি এক্স দ্বারা ডিনোটেড করলাম, হেড। তাহলে দেখো স্যাম্পল পয়েন্ট, নাম্বার অফ হেড, এই দুইটা কলাম করলাম। হেড গুলোকে আমি এক্স দ্বারা ডিনোটেড করছি। তা আমরা এখানে দেখতে পাচ্ছি হেড হচ্ছে দুইটা, এইচএস দুইটা আছে, এখানে হেড আছে একটা, এখানে হেড আছে একটা, এখানে হেড, কোনো হেড নাই, নো হেড। তাহলে আমরা কি পাইলাম, এক্স এর ভ্যালু গুলো দেখো, আমরা হেড কে কিন্তু এক্স দ্বারা ডিনোটেড করছি। কেন ডিনোটেড করছি? কারণ র্যান্ডম ভেরিয়েবল কে এক্স ওয়াই জেড দ্বারা ডিনোটেড করা হয়, সেই সুবিধার্থে আমরা হেড কে এক্স ধরলাম। তাহলে এক্স এর মানগুলো কি কি? 0, এক্স এর মানগুলো হচ্ছে 0, এই দুইটা 1 নিলাম, আমি একটা 1 নিলাম, আর পরেরটা হচ্ছে 2 নিলাম। তাহলে এক্স এর মানগুলো 0 1 2। কিন্তু আদতে আমার এক্স ছিল কিন্তু র্যান্ডম এক্সপেরিমেন্ট, অর্থাৎ আউটকাম, কয়েনের আউটকাম। এখন সেগুলো হয়ে গেছে একটা রিয়েল ভ্যালু। সেগুলো কি হয়ে গেছে? একটা কি ভ্যালু বলতো? হ্যালো, রিয়েল ভ্যালু স্যার, রিয়েল ভ্যালু। আচ্ছা, রিয়েল ভ্যালু মানে যে কোনো বাস্তব সংখ্যা। আমি একটু আবার গুছাই বলি, তোমাদের একটু অস্বস্তি লাগতে পারে। শোনো, র্যান্ডম ভেরিয়েবলকে আমরা এক্স ওয়াই জেড দ্বারা ডিনোটেড করব, এক্স ওয়াই জেড। আমরা একটা কয়েন থেকে যে আউটকাম গুলো পাচ্ছি সেগুলো আমরা এখানে লিখলাম। এখানকার হেড গুলোকে আমরা এক্স দ্বারা ডিনোটেড করলাম। তাহলে এক্স এর মানটা 0 1 2। দেখো, এখন আমি বলবো এক্স মানে র্যান্ডম ভেরিয়েবল, তাহলে র্যান্ডম ভেরিয়েবল ইজ আ রিয়েল ভ্যালুড ফাংশন। এখানে ফাংশন মানে টোটাল প্রসিডিউরটা তো একটা ফাংশন, মেকানিজম। তাহলে আমি বলতেছি দেখো, এক্স মানে একটা র্যান্ডম ভেরিয়েবল, এটা এক্স মানে একটা র্যান্ডম ভেরিয়েবল। তাহলে র্যান্ডম ভেরিয়েবল ইজ এ রিয়েল ভ্যালুড ফাংশন, কারণ এগুলো প্রত্যেকটা রিয়েল ভ্যালু, বাস্তব মান, এগুলো কোনো ইমাজিনারি নাম্বার না, কমপ্লেক্স নাম্বার না। তাহলে হুজ ভ্যালুস মানে যার মানগুলো, আর ডিটারমাইন্ড আমি পাচ্ছি, উইথ দ্য আউটকামস ফলাফল থেকে, অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট, একটা দৈব পরীক্ষার ফলাফল থেকে। তাহলে এই যে ফলাফল থেকে আমি এটা পাইলাম, এটাকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্টের আউটকাম। এই জিনিসটাকে আমরা বলবো র্যান্ডম এক্সপেরিমেন্টের আউটকাম। তাহলে আমি আবারও বলতেছি, র্যান্ডম ভেরিয়েবল মানে এক্স ইজ এ রিয়েল ভ্যালুড ফাংশন, এটা একটা বাস্তব মান বিশিষ্ট অপেক্ষক, হুজ ভ্যালুজ যার মানগুলো আর ডিটারমাইন অথবা আর কম্পিউটেড অথবা আর ক্যালকুলেটেড উইথ দ্য আউটকাম ফলাফল থেকে। কিসের ফলাফল থেকে? একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের ফলাফল থেকে। ইট ইজ ডিনোটেড বাই এক্স ওয়াই জেড, ইট ইজ ডিনোটেড বাই কি? এক্স ওয়াই জেড। এরপরে লিখছি, লেট আস কনসিডার দ্য এক্সপেরিমেন্ট অফ টসিং টু ফেয়ার কয়েন, দেন দ্য স্যাম্পল স্পেস এইচএসএসটি টিএসটিটি। তাহলে লেট এক্স ডিনোট দ্য নাম্বার অফ হেড, এখানে কঠিন কিছু নাই, একদম ইজি। সো দেয়ারফর এক্স ক্যান টেক দ্য ভ্যালু 0 1 and 2। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার আপনি হেড কে এক্স দ্বারা ডিনোটেড করছেন কেন, টেইল কে ধরতে পারলেন না? আচ্ছা, আমরা যদি টেইল কে ধরি, এখানে টেইল দেখো দুইটা, এখানে টেইল একটা, এখানে টেইল একটা, এখানে টেইল 0টা। তাহলে সেম জিনিস কিনা বলো তো? সেম জিনিস স্যার। আমরা এখানে সেম জিনিসই পাচ্ছি, ঠিক আছে। একইভাবে আমরা যদি একটা কয়েনকে 3বার টস করি, তাহলে 8টা ঘটনা হবে। 8টা ঘটনা Yes, মানে কি? এই সেই 3বার থাকবে না? তিনবার এই তিনবার এই থাকবে স্যার। 3বার থাকবে। তার মিনস এটা 0 1 2 3 পর্যন্ত যাবে আর কি। তখন এক্স এর মানটা কত পর্যন্ত যাবে? 0 1 1 2 2 3। 3 পর্যন্ত যাবে, এর বেশি হবে না। তাহলে আমরা আবারও একটু শিখি, ধরো আমরা স্ক্রিনটা রেখে দিলাম, এটা আর লাগবে না। আমরা একটু মুখে মুখে সবাই বলতে চেষ্টা করি। র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে একটা রিয়েল ভ্যালুড ফাংশন, বলো সবাই, মুখে মুখে বলো র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, মাইক্রোফোন অন করো সবাই। Random variable is a micro value function.
মাইক্রো না, রিয়েল ভ্যালুড ফাংশন। র্যান্ডম ভেরিয়েবল ইজ এ কি ফাংশন? রিয়েল অর্থাৎ ভ্যালু র্যান্ডম Real ভেরিয়েবলের valued মানগুলো function. হচ্ছে একটা বাস্তব মান, যার মানগুলো মানে হুজ ভ্যালুস, বলো হুজ ভ্যালুস আর ডিটারমাইন্ড। Determine. মানে তোমরা ডিটারমাইন না দিলে কম্পিউটারে দিতে পারো, আর কম্পিউটার অথবা আর ক্যালকুলেটেড আর from ক্যালকুলেটেড the outcomes ফ্রম দ্য আউটকাম Come. outcome মানে ফলাফল, কার ফলাফল? র্যান্ডম এক্সপেরিমেন্টের ফলাফল, from the outcomes of a random experiment, বলো from the From the outcome Of a random experiment. এখন তুমি বলতে পারো আমি একটা কয়েন, আচ্ছা ইট ইজ ডিনোটেড বাই এক্স ওয়াই জেড। এখন আমি বলবো যে it is denoted by xyz. এখন আমি বলবো if we toss a coin 2 times then we get the sample space as equal to st st. এখন আমি এখানে head কে x দ্বারা ডিনোটেড করলাম, আমি বলবো let x be the number of head, then এখানে head কয়টা আছে? দুইটা। এখানে head কয়টা আছে? একটা জিরোটা। therefore x can take the value 0 1 2। ক্লিয়ার কিনা বলো? এখন আমি Yes, sir. যেভাবে বলছি সেভাবে আছে? আছে স্যার। Yes, sir. তাহলে এই জিনিসটা আমি আশা করি তোমাদের এখানে শিখে যাওয়ার কথা। আর এগুলো হচ্ছে তোমাদের পরবর্তীতে লাগবে, বিভিন্ন অ্যালগরিদমে এদিক ওদিক লাগবে, এগুলো শিখতে হবে। না শিখলে বলে যাবো অথবা পারবা না। হুট করে তোমাকে কোথাও জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ র্যান্ডম ভেরিয়েবল, আর এগুলো এত বেশি ইউজ, তুমি যদি বেসিক জিনিসটা না বুঝো পরে আর কিছু বুঝবা না। আচ্ছা, এরপরে লেখো র্যান্ডম ভেরিয়েবল আর 2 টাইপস। লেখো র্যান্ডম ভেরিয়েবল আর 2 টাইপস, খাতার মধ্যে লিখো। সবাই খাতার মধ্যে লিখো random variable are 2 types. Random variable are 2 types. এক নম্বর দিয়ে লিখো discrete random variable, 2 নম্বর দিয়ে লিখো continuous random variable। এক নম্বর দিয়ে লিখো discrete random variable, 2 নম্বর দিয়ে লিখো continuous random variable। আচ্ছা, এবার একটু আমরা জাস্টিফাই করি, খেয়াল করো। ধরো আমাদের র্যান্ডম কথাটা নাই, র্যান্ডমটা আমি ডিলিট করে দিছি, র্যান্ডম কথাটা নাই। তাহলে বাকি কিছু তোমরা পড়ছো কিনা দেখো তো, র্যান্ডম বাদ দিয়ে। ডিসক্রিট তোমরা এক্সামে লিখছো কিনা দেখো তো। আমার কথা কি তোমরা ধরতে পারছো? স্যার কি বলছেন? Yes, sir. আমি ধরো এখানে র্যান্ডম কথাটা নাই, বাকি যে ডেফিনেশনটা a variable is called discrete variable if it can take only isolated values, a variable sir. is called continuous variable if it can take any values between certain limit। র্যান্ডম কথাটা নাই। জি স্যার, শুধু র্যান্ডম কথা ছিল না স্যার, ওই ডিসক্রিট ভেরিয়েবল আর কন্টিনিউয়াস ভেরিয়েবলের মধ্যে। হ্যাঁ, আর সবকিছু তোমরা চ্যাপ্টার 1 এ পড়ছো কিনা বলতেছি, র্যান্ডম ছাড়া। জি স্যার পড়ছি। তাইলে আমার চ্যাপ্টার 1 এ যে ডেফিনেশন, এখানেও সেম ডেফিনেশন, শুধু র্যান্ডম কথাটা থাকবে। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে স্যার ফ্যামিলি মেম্বার, তাহলে আমরা ওখানেও পড়ছি এখানেও পড়ছি, কিন্তু এখানে র্যান্ডম কেন লিখছি? আচ্ছা, ফ্যামিলি মেম্বারও তো আসলে র্যান্ডম, এটা তো ভাগ্যের উপর ডিপেন্ড করে না? ইয়েস স্যার। যে মোবাইল নাম্বারও র্যান্ডম, অনেকগুলো নাম্বার থেকে পারমিউটেশন করে তোমাকে এটা দিচ্ছে, ইয়েস বুঝতে স্যার। পারছো? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে আমরা তোমাদেরকে এই জিনিসগুলো বুঝাইলাম, খুব আগের ডেফিনেশনটা এখানে রেখে দিবা, শুধু র্যান্ডম কথাটা দিবা, আগে যেটা পড়ছো সেটাই। তাহলে দেখো আজকে আমার কিন্তু র্যান্ডম ভেরিয়েবলও পড়া হয়ে গেছে। বলছি র্যান্ডম ভেরিয়েবল একটা রিয়েল ভ্যালুড ফাংশন, যার মানটা আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে পেয়ে যাই। আর র্যান্ডম ভেরিয়েবল দুই প্রকার, ডিসক্রিট কন্টিনিউয়াস। তাহলে ডিসক্রিট কি? যেটা হোল নাম্বার নিবে। আর কন্টিনিউয়াস কি? যেটা কি ফ্র্যাকশন অথবা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু নিবে। ইয়েস স্যার। এখানে জিপিও লিখতে পারো, জানো জিপিও র্যান্ডম। তোমরা তো জানো না জিপিএ কত আসবে, জানো নাকি? না স্যার, জানি না স্যার। আচ্ছা, এখন একটু খাতার মধ্যে লিখো প্রবাবিলিটি ফাংশন এন্ড প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এখন আমরা দুটো ইম্পর্টেন্ট ফাংশন পড়াবো। এক নম্বর লিখো প্রবাবিলিটি ফাংশন, 2 নম্বরে লিখো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তোমাদেরকে এখন আমরা দুটো ইম্পর্টেন্ট ফাংশন পড়াবো। এক নম্বর হচ্ছে প্রবাবিলিটি ফাংশন, 2 নম্বর হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। আচ্ছা, শুধুমাত্র কন্ডিশন গুলো একটু লিখে নাও সবাই, খাতার মধ্যে কন্ডিশন গুলো, এই দুটা কন্ডিশন লিখে নাও।
তার মধ্যে এই দুইটা কন্ডিশন লিখে নাও। সবাই একটু খাতার মধ্যে কন্ডিশন দুটো লিখে নাও। আচ্ছা, এখন আশা করি লেখা শেষ, কারণ এগুলো তো এতক্ষণ সময় লাগার কথা না। লিখছি স্যার, শোনো, লিখছি। এই দুটা কন্ডিশনের মধ্যে সিমিলারিটি ডিসিমিলারিটি কি বলো সবাই? স্যার প্রথমটা সিমিলার, দুই দিকে সেম। জি স্যার, একটার মধ্যে প্রথমটা সামেশন, সেকেন্ডটা স্যার স্যার লিমিট দেয়া স্যার ইন্টিগ্রেশন। লিমিট। আচ্ছা, লিমিট কোনো বিষয় না, ধর লিমিট আমি এখানেও দিতে পারি, x ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এখানেও দিতে এটা পারি, হচ্ছে সামেশন অথবা এক মাইনাস ইন্টিগ্রেশন। ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এখানেও দিতে পারি। স্যার প্রথম কথা হচ্ছে greater দুইটার than মধ্যে equal সেম 0 জিনিস হচ্ছে, হ্যাঁ দুইটার মধ্যে সেম মানে হচ্ছে fx গ্রেটার ইকুয়াল 0। fx মানে হচ্ছে প্রবাবিলিটি, fx হচ্ছে একটা প্রবাবিলিটি অথবা ফাংশন। fx এর মান 0 চেয়ে বড়, এর অর্থ হচ্ছে প্রবাবিলিটি ক্যান নেভার বি নেগেটিভ। এক নাম্বার হচ্ছে প্রবাবিলিটি ক্যান নেভার বি কি নেগেটিভ। নেগেটিভ। আচ্ছা, আমরা fx ইকুয়াল টু 0 সেটা আমরা একটু পরে দেখবো কেন fx ইকুয়াল টু 0। আচ্ছা, দুই নম্বর হচ্ছে প্রবাবিলিটি ফাংশনের সামেশন করলে ইকুয়াল টু 1 আসতে হবে, মানে টোটাল প্রবাবিলিটি 1 আসতে হবে। আর এই জি স্যার। সামেশনটা হবে ডিসক্রিটের জন্য, কার জন্য ডিসক্রিট, বলতো? ডিসক্রিটের জন্য। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল থেকে যে ফাংশনটা পাবো তার নাম হচ্ছে প্রবাবিলিটি ফাংশন। আর জি এই স্যার। ইন্টিগ্রেশনটা হবে কন্টিনিউয়াস এর জন্য। জি স্যার। কন্টিনিউয়াস থেকে যে ফাংশনটা পাবো তার নাম হচ্ছে পিডিএফ ফাংশন অথবা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। আর কন্টিনিউয়াস এর সংজ্ঞা হচ্ছে এনি ভ্যালুস বিটুইন সার্টেন লিমিট। দেখো এখানে একটা লিমিট দেয়া আছে, জি এনি স্যার। ভ্যালুস বিটুইন সার্টেন লিমিট। লিমিট। আচ্ছা, আমরা এখন এই প্রবাবিলিটি ফাংশন এবং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন জিনিসটা একটা এক্সাম্পলে দেখবো। দেখো খেয়াল করো, আমি তোমাদেরকে ম্যাথে নিয়ে যাচ্ছি একটা। আচ্ছা, এখানে একটা ম্যাথ দিয়ে আছে, দেখো খেয়াল করো। এখন আমাদের প্রবাবিলিটি ফাংশন এর এক নম্বর কন্ডিশন কি বলতো? fx গ্রেটার ইকুয়াল কত? 0। 0। আচ্ছা, আমাদের fx হচ্ছে এটা, এখানে কোনো মান কি 0 সে ছোট আছে কিনা দেখো তো, কোনো নাই মান, স্যার। কারণ ও এটা স্যার। প্রবাবিলিটি, তো এটা প্রবাবিলিটি তো নেগেটিভ হবে না। আচ্ছা, আমাদের দুই নম্বর কন্ডিশন সামেশন fx সমান 1, সামেশন fx সমান কি 1। তাহলে এখানে যোগ করলে 1 আসে কিনা দেখো তো, এই তিন সবগুলো পাইছো? জি স্যার, আসে 1 আসে, আসে স্যার। 1 আসে। তাহলে জি স্যার। এই জন্য এই ফাংশনটার নাম কি বলছি আমি? প্রবাবিলিটি প্রবাবিলিটি ফাংশন। ফাংশন। তোমাদের মনে হইতে পারে স্যার এটা কেমনে ফাংশন হয়, এটা তো একটা টেবল। আসলে এটা টেবল না, এগুলো কোনো না কোনো ফাংশন থেকে আসছে, বুঝতেছো? এগুলো কোনো না স্যার। কোনো জায়গা থেকে, ধরো আচ্ছা সাপোজ আমি এরকম একটা ফাংশন কনসিডার করলাম, ধরো আমি বললাম যে fx ইকুয়াল টু 1/6, তাহলে x এর মান কোনটা? x এর কোনো মান নাই এখানে, সাপোজ x ইকুয়াল টু 1 2 3 4 5 6 সবকার গুটি আর কি। তাহলে এটা একটা Yes, sir. কনস্ট্যান্ট প্রতিসার আসার সম্ভাবনা। তাহলে আমি এখানে বললাম যে 1 2 3 4 5 6, তাহলে এখানে প্রত্যেকটাকে 1/6 1/6 1/6 দিলাম। তাহলে এরকম একটা ফাংশন থেকে এটা আসছে আর কি। তাহলে তোমাদের মনে হইতে পারে স্যার এখানে আপনি বারবার ফাংশন বলতেছেন কেন? এই ফাংশন এটা হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটির জন্য। তাহলে আমরা প্রবাবিলিটি ফাংশনটা বুঝে গেছি। এখন আসে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের কন্ডিশন কি? fx গ্রেটার ইকুয়াল 0 আর ইন্টিগ্রেশন করলে 1 আসতে হবে। আচ্ছা, এটা একটু দেখি। দেখো এখানে আমি এই ম্যাথটার ক্ষেত্রে বলছি, আমি আগেই বলছি কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হবে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য। আর এখানে দেখো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন শব্দটা লিখছি। এখন তোমাদের আমি আমি দাবি করতেছি এই ফাংশনটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন ফলো করে। এখন এক নাম্বার শর্ত কি আমার? এক নাম্বার শর্ত হচ্ছে fx গ্রেটার ইকুয়াল 0। এই যে fx টা দেয়া আছে এটার মান 0 চেয়ে বড়। আমি একটু দেখি 0 চেয়ে বড় কিনা। আসলে এখানে k এর মানটা আমরা পরে বের করব, কিন্তু আপাতত আমি জানি যে k এর মান 3, k এর মান হচ্ছে 3, k এর মান হচ্ছে 3। খেয়াল করো, k এর মান 3 একটা পজিটিভ নাম্বার, x এর উপর স্কোর আছে, তাহলে এখানে দুই ক্ষেত্রে আমার নেগেটিভ আসার প্রবাবিলিটি নাই। তদুপরি x এর মানটা 0 থেকে 1 এর মধ্যে অবস্থান করে, এখানেও কোনো নেগেটিভ নেই।
তাহলে কি আমি এই শর্তগুলোর আলোকে বলতে পারি এফএক্স গ্রেটার ইকুয়াল 0 কিনা? বলতে পারি স্যার। বলো তো। অবশ্যই বলতে পারি, যদি কে নেগেটিভ না হয়। কে নেগেটিভ হবে না, কে এর মান আমরা বের করবো, দেখবা। আচ্ছা, তাহলে ঠিক আছে। আমরা বলতে পারি যে এফএক্স এর মান 0 এর চেয়ে বড়। এবার 2 নম্বর শর্ত হচ্ছে ইন্টিগ্রেশন করলে 1 আসতে হবে। এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করলে 1 আসতে হবে। তাহলে আমরা বললাম এফএক্স ডিএক্স, এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করলে 1 আসতে হবে। আমার 2 নম্বর শর্ত হচ্ছে এটা। তাহলে আমরা এখানে লোয়ার লিমিটের মান কত দিছি? লোয়ার লিমিটের মান 0, আপার লিমিটের মান 1। তাহলে এটা 0 থেকে 1। আর এফএক্স এর মান কত? এফএক্স এর মান হচ্ছে 3x স্কোয়ার। আমি কে এর মান 3 বলতেছি, ডিএক্স। এখন যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, ধরো 3টাকে বাইরে নিয়ে আসবো, এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে কি? x^3/3। এক্স কিউব। আমাদের আপার লিমিট কত? লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। তাহলে এখান থেকে কত পাচ্ছি? লিমিট বসাই দিলে কত? 3/3 না? এখানে এক্স এর মান 1, জি 1 স্যার। কিউব মানে 1/3। আর 0 তো আছে, শুধু 1/3 থাকে, এখানে শুধু 1/3 থাকে। তাহলে 0 ইকুয়াল টু minus কত 1 পাইলাম? ইকুয়াল টু কত পাইলাম? 1 স্যার। 1। তাহলে আমরা দেখো এই ফাংশনটাকে বলবো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এখন তোমার প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে আমরা ইন্টারমিডিয়েটে যে সমস্ত ইন্টিগ্রেশন গুলো করছি, যে সমস্ত ডেফিনিট ইন্টিগ্রাল গুলো করছি, সবগুলোই কি তাহলে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন? একটাও পাবা না। ভালো করে দেখি, একটাও পাবা না প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। কোনোটার মান 1 আসবে না। আমার কথা স্যার। বুঝতেছো? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তুমি দেখিও ইন্টিগ্রেশন অনেক ধরনের আছে। তো ইন্টিগ্রেশনে প্রায় 11 থেকে 12টা রুলস আছে। ওই রুলস এর মধ্যে সবগুলো ইন্টিগ্রেশন করে। কোন ইন্টিগ্রেশন যদি রুলস এর বাইরে চলে যায়, ওটাকে বলা হয় ইমপ্রপার ইন্টিগ্রেশন। কি বলছি বলো তো? ইমপ্রপার ইন্টিগ্রেশন। ইমপ্রপার ইন্টিগ্রেশন, এটা প্রপার ইন্টিগ্রেশন না। আচ্ছা, ওখানেও লিমিট দিয়ে আছে, কিন্তু লিমিটে ওখানে 1 আসবে না। যদি 1 আসে, ওটার নাম প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। কি ফাংশন হবে বলো তো? প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। আচ্ছা, এর বাইরে তোমরা ফার্স্ট ইয়ারে আবার কিছু ম্যাথ করছো, এটা হচ্ছে গামা এবং বিটা ফাংশন। ওখানেও ইন্টিগ্রেশন করছো না? জি স্যার, করছি। ওটাও ইমপ্রপার মতো, ওটাও অনেকটা ইমপ্রপার এর মতো। যেমন তোমরা এখানে পড়ছো গামা আলফা ইকুয়াল টু কি পড়ছো বলো তো? ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার আলফা মাইনাস 1, এরকম পড়ছো না? আচ্ছা, এরপরে গামা বিটা, বিটা এম এন ইকুয়াল টু কি পড়ছো? বিটা এম কমা এন ইকুয়াল টু, বলো, 0 মাইনাস ইনফিনিটি থেকে 0 টু ইনফিনিটি, 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার মাইনাস 1, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, এরকম পড়ো নাই? করছি স্যার। ওটা হচ্ছে গামা বিটা ফাংশন, ওটা এক ধরনের ইন্টিগ্রেশন। আচ্ছা, তাহলে আমরা প্রবাবিলিটি ফাংশন এবং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন শিখছি। এগুলো কঠিন কিছু না। দেখো, দুইটার ল্যাঙ্গুয়েজ সেম, শুধু ডিসক্রিটের জায়গায় ডিসক্রিট, কন্টিনিউয়াসের জায়গায় কন্টিনিউয়াস, আর প্রবাবিলিটি ফাংশনের জায়গায় প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কটাটা লিখবা। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, এখানে একটু ভুল হয়েছে। এটা হবে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। কি ফাংশন বলো তো? ডেনসিটি ফাংশন। প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। আমি তোমাদেরকে প্রয়োজনে স্লাইডটাও দিয়ে দিব, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখন কি সবাই বুঝছো কি না বলো? জি স্যার। আচ্ছা, এরপরে আমার কি এর ভ্যালু তখন 3 কেন দিলাম? বুঝি নাই কে এর ভ্যালুতে কিছু। 3 কেন দিলাম? হ্যাঁ, কে এর ভ্যালুতে 3 কেন দিলাম? ও 3 কেন দিলাম? আচ্ছা, এটা কি তোমার বোঝার দরকার আছে? আচ্ছা, আমি এমনি পরে বোঝাবো, তারপর আমি বোঝাচ্ছি। এখন বোঝাচ্ছি, তুমি যেহেতু ইন্টারেস্টেড, বোঝাচ্ছি, না হলে আবার তোমার প্রশ্ন আসতে পারে। দেখো, কে এর ভ্যালু কেন 3 দিয়েছি, দেখো 0 টু 1 কে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 1। এটা কেন 1? কারণ কি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 1, এই সূত্র অনুযায়ী লিখছি। বুঝতে পারছো? এই জি সূত্র স্যার। অনুযায়ী এটা লিখছি। আচ্ছা, এখন তুমি কে কে বাইরে নিয়ে আসো, এক্স স্কোয়ার কে প্রশ্ন করো, ইন্টিগ্রেশন করো, কত? এক্স কিউব বাই 3 ইকুয়াল টু কত? 1। 1। তাহলে কে বাই 3, যেহেতু কে 3 কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসো, এটা কি 1 কিউব। আচ্ছা, এটা লিমিট কত? 0 টু 1 না? জি স্যার। 1 কিউব মাইনাস 0 কিউব ইকুয়াল টু 1। এখন কত বাবা, কে সমান 3 হয়েছে কিনা বলো? জি স্যার। আচ্ছা, লিখে নাও সবাই, এটা লিখে নাও, তাহলে আমার একটা হয়ে গেছে। এই অঙ্কটার থেকে এটা লিখে নাও, 1 নম্বর লিখে নাও। আচ্ছা, লিখে নেওয়ার আগে এটা প্রথমে এটা দিবা, উইনো দিবা।
উই নো এটা লিখবা, উই নো fx নাম্বার is ওয়ান equal দিয়ে to k এখানে square. নাম্বার ওয়ান দিবা, উই নো মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 1, এরপরে সেকেন্ড লাইনে এটা লিখবা। আমি এখানে 1 নম্বর ম্যাথটা করাই বলছি তোমাদেরকে, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। সবাই এটা উই নোটা লিখে বলো, উই নো মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 1। সবাই এটা লিখো। এখন কি বুঝতে পারবো কে এর ভ্যালু কেন 3? ইয়েস স্যার। স্যার এই জায়গায় আমরা লিমিটটা কি সবসময় সেম থাকবে স্যার? না না না, লিমিট সেম থাকবে না, এক এক ফাংশনের জন্য এক এক ধরনের লিমিট। তাহলে সেক্ষেত্রে যেখানে স্যার কে এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে স্যার? হ্যাঁ, কে এর ভ্যালু চেঞ্জ হবে, ফাংশনও চেঞ্জ হবে। ইয়েস স্যার। ঠিক আছে, আচ্ছা আমি আরো কিছু ম্যাথ দেখাই, তোমরা এটা করো। তো এখানে যে লিমিট ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি হয়নি, এটা তবু মাইনাস ডেনসিটি আচ্ছা, ফাংশন হবে? মাইনাস ইনফিনিটিকে প্লাস ইনফিনিটি দেওয়ার কারণ হচ্ছে কমন লিমিট দিছে, মানে আমার লিমিটটা তো কমন, এরপরে যেটা আসে আর কি, এই জন্য মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি দিছে। যে কোনো কমন লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি দ্বারা লোয়ার বোঝায় আর ইয়ার দ্বারা আপার বোঝায়। এখন তোমার প্রশ্ন কি বলো, তুমি কি বোঝাইতে চাইছো? হ্যালো, স্যার না, তখন আমি মনে করছিলাম যে মানে সবসময় মাইনাস ইনফিনিটি আর প্লাস ইনফিনিটি না, হতো। মাইনাস ইনফিনিটি মানে লোয়ার লিমিট, যেমন এখানে লোয়ার লিমিট 0, আপার লিমিট 2। আচ্ছা বলো, এখানে কি লিমিট সেম? না স্যার, বলো, এখানে কি এখানে সেম? না স্যার। এখানে কি সেম? না সেম স্যার। না। কিন্তু দেখো এই লিমিটের মধ্যে যদি তুমি ইন্টিগ্রেশন করো এফএক্স এর মান 1 আসবে, আবার এটার মধ্যে যদি ইন্টিগ্রেশন করো এফএক্স এর মান 1 আসবে, কারণ মানে এখানে লিমিট 1 না অনুযায়ী, থাকে। হ্যাঁ, লিমিট লিমিট অনুযায়ী স্যার অনুযায়ী। ফাংশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে যদি 1 না হয় তাহলে তুমি এই কথাটা দাবি করতে পারবা না, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন দাবি করতে পারবা না। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। যেমন এটা ছোট্ট আছে, এটা আমি করে দিই, এটা ছোট্ট আছে দেখো, যেমন কে এক্স, এখানে লিমিট কত, 0 to 4 না? জি স্যার, 0 to এখন 4। আমি দাবি করতেছি এখানে এটা কি ফাংশন, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। কি ফাংশন? প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। আগে এটাকে ইন্টিগ্রেশন করি, জি স্যার। ইন্টিগ্রেশন করলে কত হবে বলো? x স্কয়ার বাই 2। এক্স স্কোয়ার বাই 2। লিমিট কত আমার, 0 to কত? 0 to 4। 4। আচ্ছা, এখন আমি কে বাই 2 বাইরে নিয়ে আসি, আর কি থাকে শুধু 4 স্কোয়ার সমান কত, 16 না? 16 minus 0। আর 0টা না দিলাম, কত জি আসছে? স্যার। 8 না? 8 স্যার। এটা ইকুয়াল টু 1 দাও, তাহলে আমাদের কে সমান কত, 1/8 নাকি? জি স্যার। বলো, কে সমান 1/8। এখন তুমি দেখো, তুমি যদি এখানে x/8 দাও, কে এর মান যদি 1/8 দাও, এটাকে যদি 0 থেকে 4 এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, অবশ্যই 1 আসবে। কি আসবে বলো? 1 আসবে স্যার, 1। তো 1 আসা মানে হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। 1 আসা মানে কি ফাংশন? প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এখন দেখো এখানে আবার কে এর মান নাই, তাও ইন্টিগ্রেশন করলে 1 আসবে। ধরো তুমি এটাকে ইন্টিগ্রেশন করলে 4/3 আসবে আর কি, 4/3 ইকুয়াল টু কাটলে 1 হয়ে যাবে। তাহলে এই যে ম্যাথ গুলো তোমরা দেখছো, এবার এবার কি বুঝতে তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো? জি স্যার, Yes, ক্লিয়ার sir. হয়েছে। এবার একটু ক্লিয়ার হয়েছে, কেমন? আচ্ছা, সবাই এখন এর পরের প্রশ্নটা লিখো। ডিফাইন ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন অফ এ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন লেখো, ডিফাইন ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। আচ্ছা, আজকে আমি ওই আর আর দুই একটা এইটুকু পর্যন্ত পড়াই শেষ করে দিচ্ছি, বেশিক্ষণ সময় লাগবে না, ম্যাথ করাবো না এখানে আজকে। দেখো, ডিফাইন ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। আচ্ছা, তোমাদের থিওরিটা এখানে পড়াচ্ছি, ম্যাথটা ক্লাসে করাবো। আচ্ছা, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন এই জিনিসটা আমি একটু তোমাদেরকে এক্সপ্লেইন করি। মনে রাখবে, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বলা যে কথা, মিন বা গড় বলা সেম কথা। তাহলে কেমনে সেম? আমাদের দুই ধরনের গড় আছে, একটা হচ্ছে এরিথমেটিক মিন এক্স বার, এই এক্স বার কে বলবো আমরা স্যাম্পলের মিন। তোমরা চ্যাপ্টার 2 তে এরিথমেটিক মিন করো নাই, এক্স বার করো নাই? Yes, sir. করছি স্যার। হ্যাঁ, এই এক্স বার কে আমরা স্যাম্পলের মিন বলবো। আর ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন কে আমরা বলবো মিউ। এই মিউ মানে হচ্ছে পপুলেশনের মিন। তাহলে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনও এক ধরনের গড়। দেখো এখানে মিনও আছে, ভেরিয়েন্সও আছে। এই যে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, আরেকটা ভেরিয়েন্স, দেখো আরেকটা কই, ভেরিয়েন্স কই, এই যে দেখো। আচ্ছা, এটাও ভুল আছে, এই অংশটাও ভুল আছে, দেখছো? এটা আমার তোমাদের কারেকশন করে দিতে হবে।
এগুলো আমি কপি করে বসাইছিলাম, তো আসলে এগুলো খেয়াল করি নাই। এটা হচ্ছে ভেরিয়েন্স। এই অংশটা কেটে ভেরিয়েন্স লিখবে সবাই, এই অংশটা কেটে ভেরিয়েন্স লিখবে। তাহলে আমি এটা আবার একটু দিব পরে, তোমাদেরকে আবার একটু ক্লিয়ার করি। আমাদের গড় দুই ধরনের, একটা স্যাম্পলের মিন, একটা পপুলেশনের মিন। স্যাম্পলের মিন হচ্ছে ধরো, আচ্ছা পপুলেশনের মিন হচ্ছে ধরো আমি আইআইসি সকল স্টুডেন্টের এভারেজ হাইট বের করছি, এভারেজ গড় বের করছি, এটা হচ্ছে পপুলেশনের মিন। আর যদি আমি শুধুমাত্র সিএসসি ডিপার্টমেন্টের বের করি, এটা হবে স্যাম্পলের মিন। তাহলে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন হচ্ছে পপুলেশনের মিন। এই ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন জিনিসটা কি সবাই একটু দেখো। ধরো এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, এক্স হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল। আমি যদি এক্স এর ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বের করি, এটাকে আমরা বলবো ই এক্স। ই এক্স এটা থার্ড ব্র্যাকেটও দেওয়া যাবে, ফার্স্ট ব্র্যাকেটও দেওয়া যাবে। তাহলে ই এক্স মানে হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স। এটার আরেকটা নাম হচ্ছে মিউ, আরেকটা নাম মিউ। এটা দুই রকম হবে। র্যান্ডম ভেরিয়েবল কয় প্রকার বলো তো? 2 প্রকার স্যার। কি কি? ডিসক্রিট এবং কি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। আমি শুরুতে বলছি ডিসক্রিট হবে সামেশনের জন্য, কন্টিনিউয়াস হবে ইন্টিগ্রেশনের জন্য। জি স্যার। তাহলে ইন্টিগ্রেশনের লিমিট কি ছিল? মাইনাস ইনফিনিটি কি প্লাস ইনফিনিটি। এটা এই জিনিসটা এখনই শিখা হয়ে যাবে, তোমরা দেখো। ইএক্স ইকুয়াল টু আমি এই অংশটা লিখছি। এখন এই ব্র্যাকেটের ভিতর যে জিনিসটা থাকবে, ধরো এখানে এক্স আছে, রুট এক্স আছে, রুট ওয়াই আছে, অথবা এই জায়গায় তোমার নাম আছে করিম, রহিম, যাই থাকুক, তুমি এটা সামেশন এবং ইন্টিগ্রেশনের পাশে নিয়ে আসবে। আমার কথা বুঝতেছো? জি স্যার বুঝতেছি। এখানে এক্স থাকলে এক্স হবে, ওয়াই থাকলে ওয়াই হবে, রুট এক্স থাকলে রুট এক্স হবে। এরপরে তার পাশে একটা ফাংশন দিবে এফ এক্স। কি দিবা বলো তো? ফাংশন দেব fx। তার পাশে কি দিবা? এফ এক্স দিবা। এখন এই সূত্রটা কার জন্য? ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য। কার জন্য? এই যে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আর নিচেরটা কার জন্য? কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। Continuous। এখন তোমাদের এই যে কথাগুলো লেখা আছে, এগুলো তোমাদের আদৌ মুখস্থ করতে হবে হবে না। তুমি দিকে তাকো, আমার দিকে, এই যে দেখো, সূত্রের দিকে দেখো। বলো যে ইফ এক্স ইজ এ ডিসক্রিট অর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আমি আবারও বলতেছি, ইফ এক্স ইজ এ ডিসক্রিট অর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এন্ড এফ এক্স, দুই দিকে কিন্তু এফ এক্স আছে, এন্ড এফ এক্স ইজ এ প্রবাবিলিটি ফাংশন অর প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। আমরা কিন্তু দুইটা ফাংশনকে সেম নামে দিছি, এফ এক্স দিছি। and fx is a probability function or probability density function, then the mathematical expectation of x is denoted by ex or mu and defined by বলে এই সূত্রটা লিখে দিবা। আমার কথা বুঝতেছো তোমরা? স্যার আরেকবার একটু বলি, একদম ক্লিয়ার করে দিলাম। আচ্ছা আমি পরের পেজে যাচ্ছি। তো আসতেছে না কেন বলো? আচ্ছা ধরো আমি এটা বাদ দিলাম, বলবো যে if x is a discrete or continuous random variable। কি বলছি বলো? if x is a discrete or কি continuous random variable and fx হচ্ছে x এর ফাংশন, fx is a pf মানে probability function and probability density function। দেখো x is a discrete or continuous random variable and fx is a probability function or probability density function, then the mathematical expectation of x is denoted by ex or mu or কি মিউ। mu and defined by বলো ওই দুটা সূত্র লিখে দিবে, একটা সামেশনের জন্য, একটা ইন্টিগ্রেশনের জন্য। ax টা দিবা আর fx dx দিবা। এখন বোঝা গেছে? এখন বোঝা গেছে Yes, কিনা? sir. আমার কথা হচ্ছে তোমরা যদি আমি শিখার সাথে সাথে পড়ে ফেলো, আর উপরের দিকে না তাকায়, এদিকে না তাকায় যদি এখান থেকে আবিষ্কার করতে পারো, তোমাদের ভালোই মনে থাকবে। এখান থেকে আবিষ্কার করি, ওইদিকে এগুলো কিন্তু আমি নিজে লিখছি। আমি সত্যি করে বলতেছি, এরকম এই লেখাটা তুমি কোনো বইয়ের সাথে মিল পাবা না। এরপরে দেখো, এই যে তুমি র্যান্ডম ভেরিয়েবলের এই ডেফিনেশনটা তুমি কোনো বইয়ের সাথে মিল পাবা না। এটা তুমি গুগলও সার্চ দিতে পারো, বিভিন্ন বইতে সার্চ দিতে পারো, এটা এগুলো আমি নিজ থেকে লিখছি। ঠিক আছে? এগুলো তুমি মিল পাবা না কোনো বইয়ের সাথে। আচ্ছা তাহলে আমি যাতে স্টুডেন্টের বুঝতে সুবিধা হয় এই জন্য নিচ থেকে লিখছি। আচ্ছা এখন সবাই লিখো প্রপার্টিস অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। প্রপার্টিস অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। আমরা যে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনটা পড়ছি তার কিছু প্রপার্টিস আছে।
এর মধ্যে 1 নম্বর প্রপার্টিস হচ্ছে কনস্ট্যান্টের এক্সপেকটেশন কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্টের এক্সপেকটেশন কনস্ট্যান্ট, অর্থাৎ তাহলে কনস্ট্যান্ট কি কি, এ বি সি ডি এবং যে কোনো নাম্বার কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে এক্সপেকটেশন করলে কনস্ট্যান্ট হবে। তাহলে বলো সবাই ই এ সমান এ, সবাই বলো ই এ সমান এ, ই এ সমান এ, ই বি সমান বি, ই বি সমান বি, ই 5 সমান কত হবে, ই 5 সমান 5 স্যার, 5 5, ই 7 সমান, 7, তাহলে আমরা শিখছি কনস্ট্যান্টের এক্সপেকটেশন কনস্ট্যান্ট। আচ্ছা, এরপরে 2 নম্বরে দেখো, 2 নম্বরে এটা এটা শিখছি। 2 নম্বর দেখো, এই র্যান্ডম ভেরিয়েবলের সাথে কনস্ট্যান্টের সাথে যদি একটা র্যান্ডম ভেরিয়েবল গুণ আকারে থাকে, ধরো এটার সাথে এটা গুণ আকারে আছে ই এক্স, তাহলে কনস্ট্যান্টটা সামনে চলে আসবে। তোমাদেরকে আগেই বলছিলাম যে কোনো কনস্ট্যান্ট সামেশন, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এক্সপেকটেশনের বাইরে চলে আসে। কি বলছি বলো তো? যে কোনো সামেশন, যে ইন্টিগ্রেশন, কোনো কনস্ট্যান্ট সামেশন, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এক্সপেকটেশনের বাইরে চলে আসে। আচ্ছা, আমি যদি এখানে ই 9x বলি কি হবে বলো? 9 এটা বাইরে চলে যাবে। 9 বলো ex, 9x টা 9 কি স্যার, ex, ই। আচ্ছা, এখন কনস্ট্যান্টের যদি এই অংশটার সাথে আমি আরেকটা কনস্ট্যান্ট যোগ করি, আগেরটা তো গুণ আকারে ছিল, এখন যোগ আকারে করছি, তাহলে কি হবে বলো তো? এটার সমান কি লিখতে পারি আমি, এ এক্স লিখতে পারি না? জি স্যার, পারি। আর প্লাসের জন্য প্লাস দিলাম। এখন প্লাস বলো বি, ই বি সমান কি বি না? বি জি স্যার, তাহলে আমি প্রথম দুইটা বুঝছি কিনা বলো? বুঝছি স্যার, প্রথম আচ্ছা, এখন 3 নম্বরটা চাইলে তোমরা দিতেও পারো, না দিলেও সমস্যা নেই। 3 নম্বরটা কি দেখো, র্যান্ডম ভেরিয়েবল থেকে যদি তার এক্সপেকটেশন বিয়োগ করি, র্যান্ডম ভেরিয়েবল মান থেকে তার এক্সপেকটেশন মানে আসলে মিন, মিন, তাহলে মিন অথবা মিও বলতে পারি। র্যান্ডম ভেরিয়েবল থেকে যদি তার এক্সপেকটেশন বিয়োগ করি, বিয়োগফলের উপর যদি আবার এক্সপেকটেশন নিই, তাহলে টোটালটা 0 হবে। কি হবে বলো? 0, 0 হবে। এটা আসলে ইজিলি বোঝা যায়, দেখো তুমি এখানে ইটা গুণ করে দাও, ইটা গুণ করলে কি আসবে বলো তো, ইএক্স না? ex স্যার, আবার পরেরটার সাথে ইটা গুণ করলে কত হবে, ইএক্স না? ex, ইএক্স হয় না, আসলে এটা ইএক্স হবে শুধু, ই স্কোয়ার নামে কিছু নাই। ঠিক আছে, তাহলে দুইটাই ই ex সমান হবে, আমরা ই লিখবো, দুইটাই ই সমান আমরা কি লিখবো, ই লিখবো। এটা ইকুয়াল টু 0। আচ্ছা, এরপরে পরের দুইটা বোঝা যায় কিনা দেখো তো? জি স্যার, এই পরের দুইটা তো সহজ, পরের দুইটা সেম। আচ্ছা, এখন প্রপার্টিস অফ ভেরিয়েন্স, এটা শেষ করে দিচ্ছি, এটা পড়াই শেষ করে দিচ্ছি, তোমরা এটা কেটে প্রপার্টিস অফ ভেরিয়েন্স অফ এ র্যান্ডম ভেরিয়েবল কথাটা লিখবা। এটা শীটটা আসলে আমার চেক করা হয়নি তো, সমস্যা দুই জায়গায়, শুধু আমি পিডিএফ করে দিয়ে দিই আর চেক করি নাই। আচ্ছা, দেখো এটা সেম ঘটনা, কিন্তু কাহিনী কি দেখো তো, দুটার মধ্যে পার্থক্য কি? স্যার এটা কনস্ট্যান্টের এক্সপেকটেশন কনস্ট্যান্ট, কিন্তু কনস্ট্যান্টের ভেরিয়েন্স 0 কিনা? জি স্যার 0, তাহলে ই বি সমান কত, ই বি সমান বি স্যার, বি, কিন্তু ভেরিয়েন্স অফ বি সমান কত? 0, 0 এখানে বি মানে ভেরিয়েন্স, এখানে বি মানে ভেরিয়েন্স, তাহলে ভেরিয়েন্স অফ এ সমানও 0 হবে না? ইয়েস স্যার, এখন বলো ভেরিয়েন্স অফ 7 সমান কত হবে তাহলে? 0 স্যার, 0 0, 0 হবে। এটা মনে রাখবা। এখন এই জিনিসটা আমি একটু করে প্রমাণ করে দিচ্ছি, এটাতে কেন 0 এটা প্রমাণ করে দিচ্ছি, মুখস্থ কিছু নাই, প্রমাণ করে দিব। আচ্ছা, 2 নম্বরটাতে আসতেছি, খেয়াল করো, ভেরিয়েন্স অফ এক্স, ভেরিয়েন্স অফ ই এক্স সমান আমরা কি পাইছিলাম বলতো, ই এক্স সমান কত পাইছি, x স্যার, ই এক্স সমান আমরা কি পাইছি বলতো, এ ই এক্স পাইছি না? ex প্লাস, জি স্যার, ই এক্স, এ ই এক্স আমরা পাইছি, কেমন? আচ্ছা, জি স্যার, কিন্তু দেখো ভেরিয়েন্স এর বেলায় আমরা এটাকে লিখবো এ স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স। কি লিখবো বলতো? a স্কয়ার ভেরিয়েন্স অফ x মানে এই কনস্ট্যান্টটা স্কোয়ার হয়ে যাবে, কনস্ট্যান্টটা কি হয়ে যাবে? স্কয়ার হয়ে যাবে, আচ্ছা, আপাত দৃষ্টিতে আমরা চ্যাপ্টার 3 তে যে ভেরিয়েন্স পড়ছিলাম তার সাথে এই সূত্রে মিল আছে। দেখো চ্যাপ্টার 3 তে আমরা ভেরিয়েন্স পড়ছিলাম কিন্তু সিগমা স্কোয়ার সমান কি ছিল বলো, সামেশন এক্স আই মাইনাস কি এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন না? জি স্যার, তোমাদের কি সূত্র মনে আছে?
একটু দেখো আলাদা স্যার। এখানে কিন্তু একটা স্কোয়ার টার্ম আছে, এই স্কোয়ার টার্মের কারণে এটা স্কোয়ার হয়ে যায়। আবারও বোঝাবো, সমস্যা নেই, এটা আবার আমি আসবো এই অংশটাতে। তাহলে তোমাদের এখন বুঝতে পারি এই অংশটা কেমনে হয়েছে, বুঝতে পারছো তো? জি স্যার, বুঝতে আর পারছি। ভেরিয়েন্স অফ বি সমান কত? 0 0 স্যার, 0। 0। 0 এখন 3 নাম্বার সূত্রটা সবাইকে একটু খাতায় লিখতে হবে, কারণ এটা আমাদের ম্যাথ করার সময় লাগবে। 3 নম্বরে দুইটা সূত্র আছে, তার মধ্যে একটা সূত্র আমি এখন লিখে দিচ্ছি। ভেরিয়েন্স অফ এক্স সমান ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স হোল স্কোয়ার। ভেরিয়েন্স অফ এক্স সমান ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স হোল স্কোয়ার। 3 নম্বরের এই সূত্রটা তোমরা কয়েকবার করে লিখবা বাসায়, এটা ম্যাথের জন্য লাগবে, সবাই লিখে রাখো। মানে সেকেন্ড সূত্রটা, আচ্ছা আশা করি সবাই লিখছো। এখন পরের দুইটা সূত্র বোঝা যায় কিনা দেখো তো, এখানে কি ডিফিকাল্টি আছে। দুইটাই প্লাস। দুইটাই প্লাস, এটাই তো সমস্যা। আচ্ছা প্লাসেরটা প্লাস হবে, এটা সমস্যা নাই, কিন্তু নেগেটিভটাও প্লাস কেন হয়েছে, এটাই তো প্রবলেম। আচ্ছা শোনো, স্যার আমরা দেখি যে এক্সপেকটেশনের বেলায় মাইনাস হলে মাইনাস, কিন্তু ভেরিয়েন্সের বেলায় এটা প্লাস। কারণটা হচ্ছে প্রথমত ভেরিয়েন্স হোল ক্যান স্কয়ার নেভার বি মনে হয় স্যার। নেগেটিভ। প্রথম কথা হচ্ছে ভেরিয়েন্স ক্যান নেভার বি নেগেটিভ, আর সেকেন্ড কথা হচ্ছে আমরা যদি এটা প্রমাণ করতে যাই আমাদের দুইটা সূত্র প্রয়োজন হবে প্রমাণের মধ্যখানে, একটু সময় লাগে এগুলা প্রমাণ করতে। একটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এক পর্যায়ে গিয়ে কিন্তু আমরা এগুলো কি করি, যোগ বিয়োগ করি। সেক্ষেত্রে আমার মাঝের বিয়োগের টার্মটা কেটে যায়, শুধুমাত্র এই দুইটা টার্ম থাকে, প্লাসের টার্মটা। এই কারণে এটা মাইনাসটা প্লাস হয়ে যায়। আমার কথা বুঝতেছো? জি জি স্যার, কিন্তু বুঝছি কিন্তু স্যার। এখানে স্কোয়ারের কোনো টার্ম নাই, স্কোয়ারের কোনো টার্ম নাই, এখানে মাইনাসটা রয়ে গেছে। আচ্ছা এখন তোমাদেরকে আমি এই দুইটার সূত্র কিভাবে আসছে একটু বোঝাচ্ছি। দেখো আমি প্রথমে এই অংশটা লিখে বলবো, ভেরিয়েন্স অফ এক্সটা লিখবো। ভেরিয়েন্স অফ এক্স মানে হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স মাইনাস ই এক্স হোল স্কোয়ার। এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে কিন্তু এটা পাইছে, পরের অংশটা পাইছে। আচ্ছা এখন যদি আমরা এক্স এর জায়গায় বি লিখি, এক্স এর জায়গায় আমরা বি লিখবো, তাহলে কি হবে বলতো, ই বি বলো, মাইনাস ই মাইনাস ই বি মাইনাস কি, ই বি না, ই ই বি স্যার। ই বি মাইনাস ই বি হোল স্কোয়ার। এখন তোমরা জি বলো স্যার। ই বি সমান কি, ইকোনমিক্স এন্ড ব্যাংকিং সমান ব্যাংকিং না? জি স্যার, বি। এই যে জি স্যার, বি। বি 0 থেকে বি গেলে কত, 0 স্যার। 0 পাইছো? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা এখন নাম্বার 2টা দেখো, আসলে এটা ভেরিয়েন্স অফ এক্স প্লাস বি, ভেরিয়েন্স অফ এক্স প্লাস বি, এই বিটার কোনো মূল্য আছে এখানে? না স্যার, 0 কারণ এটা। এটা তো 0, এটা 0 না, ভেরিয়েন্স জি অফ বি স্যার। সমান তো 0, এটা 0 পেয়ে গেছি আমরা, তাহলে শুধু এটা বের করতেছি। এখন বলো তোমরা যদি এখানে একটু আগে একটা এ দাও, এক্স এর জায়গায় এক্স দিত, এখানেও এ দিতে হবে না? জি স্যার। আচ্ছা এখান থেকে যদি আমি একটা এ কমন নিই, তাহলে এই অংশটা কি হবে বলতো, এক্স মাইনাস এক্স এ যদি আমি কমন নিই, আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এক্স মাইনাস ই এক্স হোল স্কোয়ার, ই এক্স হোল স্কোয়ার। আচ্ছা জি এখন স্যার। এটা যদি আমি বাইরে নিয়ে আসি, সে কি এমনি আসবে, স্কোয়ার সহ আসবে না? আসবে স্যার। এই কারণে এটা স্কোয়ার হয়েছে। এখন বাকি যে সূত্রটা আসে সেটা দেখতে এটার মতো কিনা বলতো। জি স্যার, তা আমরা এটার মতো। এটা সমান ভেরিয়েন্স অফ এক্স লিখতে পারি না? মানে এ স্কোয়ার লিখছি তো, বাকিটা সমান ভেরিয়েন্স অফ এক্স লিখতে পারি না? জি স্যার, লিখতে পারে। এটাই আর কি। তাহলে এগুলো পরীক্ষা প্রমাণ আসবে না, কিন্তু তোমাকে একটু বোঝার জন্য আমি বোঝাইছি। তাহলে এই চ্যাপ্টারে আজকে আমরা কি বললাম, র্যান্ডম ভেরিয়েবল কি, র্যান্ডম ভেরিয়েবল কত প্রকার, প্রবাবিলিটি ফাংশন, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, ম্যাথমেটিক্যাল Mathematical এক্সপেকটেশনের expectation, ডেফিনিশন, প্রপার্টিজ অফ properties, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, প্রপার্টিজ অফ ভেরিয়েন্স। variance. আচ্ছা এটা আমি আবার এখানে ঠিক করে লিখছি দেখো, প্রপার্টিজ অফ ভেরিয়েন্স, প্রপার্টিজ অফ এই জিনিসগুলো প্রপার্টিজ অফ
ভেরিয়েন্স আকারে আমি এখানে লিখছি। আচ্ছা, আগামী ক্লাসে তোমাদেরকে আমি এই ম্যাথটা করাবো, এটা পারলে করে নিবা। এই দুইটা ম্যাথ করাবো এবং লাস্টের এই ম্যাথটা করাবো, তারপরে এই সবটা শেষ হবে। ঠিক আছে, অর্থাৎ একটা এটা করাবো, আবার এটা এটা হোমওয়ার্ক দিব, আবার এটা করাবো, এটা হোমওয়ার্ক দিব, এই অবস্থা আর কি। তাহলে স্যার ঠিক আছে, তোমার স্যার ভালো চ্যাপ্টার 5 থাকবা। কি শেষ কোনো স্যার? কিছু হ্যাঁ, চ্যাপ্টার 5 কি স্যার শেষ? একটা ম্যাথ চ্যাপ্টার করেছেন? 5 তো বেস থিওরামের ম্যাথ পর্যন্ত শেষ। বুঝতে পারছো কি না? জি এটা স্যার। চ্যাপ্টার 6। ঠিক আছে, চ্যাপ্টার 6 এ ম্যাথ বাকি আছে, আর চ্যাপ্টার 4 যাদের বাকি আছে ওটা করাই দিব। ঠিক আছে, তোমাদের আরো কোনো প্রবলেম আছে? স্যার একটা কথা ছিল, ওই অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য থিওরি অফ স্ট্যাটিস্টিক্স বইটা কি লাগবে স্যার? আমি লাইব্রেরি থেকে নিয়েছিলাম তো ওই জন্য স্যার। নাও না ফাইনালের জন্য এটা? কি লাগবে? নিছি স্যার। হ্যাঁ, নিলে ওইটা- হবে। আচ্ছা আচ্ছা, তোমরা এই জিনিসগুলা প্রবাবিলিটি জিনিসগুলা বোঝার জন্য আরেকটা বই লিখতে পারো। জি স্যার। প্রবাবিলিটি জিনিসগুলা বোঝার জন্য আরেকটা বই লিখতে পারো, ওটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এম কে রয় এন্ড জে সি পাল মনে হয়। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নামে একটা বই আছে, এম কে রয়ের, মনীন্দ্র কুমার রয়ের। ওই বইটাতে খুব সুন্দর করে এই জিনিসগুলো দেয়া আছে। প্রবাবিলিটি এটাও লাইব্রেরিতে পাবা। প্রবাবিলিটি স্যার আপনার ডিস্ট্রিবিউশন পিডিএফ থেকে পড়লে স্যার। হবে না স্যার? পড়তে পারো, কিন্তু তোমার যদি ব্রেন ক্লিয়ার হয় আর কি, তোমার যদি বোঝাটা ক্লিয়ার হয়, ওটাই আর কি। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এম কে রয়, ওটা তোমরা লাইব্রেরিতে পাবা। আচ্ছা আর স্যার ঠিক আছে, মেথড অফ স্ট্যাটিস্টিক্স তো লাগবে না স্যার? মেথড অফ স্ট্যাটিস্টিক্সও প্রবাবিলিটি আছে, তবে তার চেয়ে ওটা বেটার। মেথড অফ স্ট্যাটিস্টিক্স বেশি ভালো হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল পার্টের জন্য, প্রবাবিলিটির জন্য ওই আলাদা বইটা ভালো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদের যে বইগুলো রেফারেন্স দিচ্ছে ওখানেও প্রবাবিলিটি আছে, তবে স্পেশাল প্রবাবিলিটি ভালো কিন্তু ওটা, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যে বইটা বলছি। তাহলে স্যার ঠিক আছে, মেথড অফ স্ট্যাটিস্টিক্সটা দিয়ে স্যার ওটা নিয়ে নেবো আর কি না? ওখানেও আছে, ওখানেও প্রবাবিলিটি আছে। কি বলতে চাইছে আবার বলো তো? স্যার মানে মেথড অফ স্ট্যাটিস্টিক্সটা নিয়েছিলাম তো স্যার, আমি ওইটা দিয়ে মানে প্রবাবিলিটি অফ ডিস্ট্রিবিউশনটা নিতে যাচ্ছি আর কি, যেহেতু স্যার লিমিট ক্রস হয়ে গেছে তোর জন্য। দিতে পারো, সমস্যা নাই। স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকবা। আহ, সবার প্রতি দোয়া রইলো আর কি। এটা যে ও কি লিখছে, কি কোয়েশ্চেন এটা? এটা লাগবে না, ঠিক আছে, দোয়া করি, আমি আপলোড করে দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।